জেরুসালেম দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ফ্যাসিবাদের সময় অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদেশের জনগণের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার সম্মানেই সম অধিকারের সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাখাইনে পরিস্থিতি আরও উন্নত হলে যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আজকে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি সম অধিকারের সম্পর্ক চায় ভারত। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু তাদেরকে শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। আছেন সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামরুজ্জামান রতন এমপি, আপনার কাছে আমি আসি। সম অধিকারের সম্পর্ক চায় ভারত, এটি আজকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে তথ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে বাংলাদেশে ভারত সম্পর্কের জটিলতা নিরসনে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় ঢাকা, এবং দিল্লির ইতিবাচক সাড়া কি মিলল? যদি আমি আপনাদের সামনে রেখে একটা প্রশ্ন করে উল্টো, সম অধিকারের সম্পর্ক চায় ভারত, এই ধরনের আমার দেশকে মূল্য দিয়ে ভারত নিকট ভবিষ্যতে কখনো কি এই ধরনের একটা সম্মানজনক একটা কথা, সৌরভ ভাই, আমরা কি ভারতের মুখ থেকে আমরা রিসেন্ট কখনো শুনেছি বা আমরা প্রত্যাশা করেছি? এখন আসেন, এটা আমাদের অর্জন। বিকজ অফ আজকের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখনই আসছেন, ভারতকে একটা মেসেজ দিয়েছেন। সব আমার যে দেশগুলো পার্শ্ববর্তী বলেন, যত উন্নত দেশ যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, এবং আমরা যাদের সাথে বাংলাদেশকে নিয়ে যাদের সাথে সম্পর্ক রেখে এই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, আমরা তো গ্লোবাল ভিলেজের বাইরে তো আমরা চলতে পারবো না। সেইখানে তারেক রহমান প্রথম বলেছিলেন সবার আগে বাংলাদেশ, এবং আমার অধিকার, আমার সম্মান, আমার সার্বভৌমের প্রশ্নে, আমার যে অধিকারের প্রশ্নে আমি বন্ধুত্ব, কোনো প্রভুত্ব নয়, কোনো দাদাগিরির প্রশ্ন নয়, এখানে আমাদের সম্পর্কটা হবে একেবারে নেহাত যার যার যতটুকু অধিকার সেটা ভারত তাকে তাকে সম্মান দিয়ে, এবং আমার এই ভারত আমার স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান, এবং পরবর্তীতে আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিগত 16 বছরের যে ভূমিকাটা দেখেছি, এই ভূমিকা থেকে আমরা মনে করি তারা বুঝতে পেরেছে এবং অনুসূচিত যে আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে একটা ভোটারবিহীন নির্বাচনের জন্য হাসিনা সরকারকে, ফেসিস্টকে যেভাবে তারা অ্যাসিস্ট করেছে, আমি মনে করি ওই জায়গা থেকে তাদের একটা রিয়েলাইজেশন আসছে। এবং বিশেষ করে আপনি দেখেন এই বাংলাদেশে একটা দীনেশ ত্রিবেদী, উনি একটা নর্মালি কিন্তু আগের রেলমন্ত্রী ছিলেন, বা ওনার একটা পরিচয় কি এখন বাংলাদেশের রাষ্ট্রদূত। তারপর এই যে আপনার জয় সোয়াল, ওনাদের পররাষ্ট্র বিষয়ক। তারপর আরেকটা দেখেন পরাগ জৈন। এই যে মানুষগুলা খুব কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে বাংলাদেশ ঘুরে গেলেন। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ভারত থেকে এখানে আসছেন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, এইটাকে আপনি ফাইল ফটোতে গুরুত্ব দিয়ে আপনি এটা প্রকাশ করলেন। পরক্ষণেই সে আরেকটা মেসেজ নিয়ে সে ভারতের নরেন্দ্র মোদীর সাথে দেখা করলো, ওইটাও দেখেন জাতীয় পত্রিকা একটা কাভারেজ পেল। আমার মনে হয় যে এই যে দুই দেশে দুই প্রধানমন্ত্রীর সাথে এই দুতিয়ালির জন্য দীনেশ ত্রিবেদী যে একটা বার্তা নিয়ে এইখানে যে একটা দুতিয়ালি বলেন বা দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েনো, এবং বিশেষ করে এখানে ফেসিস্ট হাসিনাকে ফেরত দেওয়া, এবং ওইখানে আমাদের যে হাদির খুনিরা ওইখানে আছে, তারপর আমাদের তিস্তা, আমাদের পদ্মা ব্যারেজ, তারপর করিডোর, সামগ্রিক ব্যাপার নিয়ে কিন্তু ইনার ডিসকাশন যা হওয়ার, আমি মনে করি এটা কিন্তু প্রিলিমিনারি প্রাথমিকভাবে যেটা আমাদের ডিসকাশন হওয়ার, এটা কিন্তু হয়েছে। এখন আমার মনে হয় যেহেতু আজকে যে কথাটা বলেছে সম অধিকারের সম্পর্ক চায় ভারত, আমি মনে করি বাংলাদেশকে তারা ওই সম্মান দিয়ে, এবং আমার সার্বভৌমের প্রতি তাদের যে যতটুকু শ্রদ্ধা, ভালোবাসা এবং বন্ধুত্বের যে একটা বার্তা, আমার মনে হয় এই এই কথার মধ্যে দিয়ে আমরা একটা পজিটিভ, আমরা একটা পরিবেশ আগামী দিনে আলোচনার জন্য, এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওনারা দাওয়াত দিয়েছেন, আমার মনে হয় এইটাকে সামনে রেখে আমরা পজিটিভ এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আমরা ভালো কিছু দেখছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে
আপনার কথা অনুযায়ী আজকের যদি যে আমি কথা, আমি তো প্রথমে এই জন্য বললাম যে এই ধরনের মানে অ্যাপ্রোচিং এবং আমাদেরকে মানে আমি নিকট ভবিষ্যৎ আমি কখনো দেখিনি আমার রাজনৈতিক জীবদ্দশা আমি এই ধরনের একদম বাংলাদেশকে clear, সম্মানজনক একটা মানে ইয়ে দিয়ে সম্মান দিয়ে এইভাবে একটা আমন্ত্রণ জানানো, আমাদের সম অধিকারকেও তাদের মুখ দিয়ে বলাটা, এটাই মনে করি আমি একটা পজিটিভ রোল। ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে তথ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে জটিলতা সেটি নিরসন হবে ভারতের ইতিবাচক সাড়ার ভিত্তিতেই। এখন সেই আজকে ভারতীয় যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনিও বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক সম অধিকারের ভিত্তিতেই হোক, সেটি ভারতও চায়। এই বক্তব্যের মধ্য দিয়ে কি ইতিবাচক সাড়া হিসেবে আপনি উল্লেখ করবেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে শুভেচ্ছা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশ আমরা কিন্তু একটা সংকটে আছি। এর মধ্যেও যে দুটি ইতিবাচক খবর সেটি হচ্ছে আমাদের পূর্ব সীমান্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সেখানে পরিবেশ অনুকূল হলে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে। কত নেবে বা না নেবে সেটা জানি না, কিন্তু নেয়ার যে কথা বলা এই প্রথম, মানে না, এর আগেও বলেছে যে এর আগে বলেছে কিন্তু গত পরিস্থিতি 2 বছরে উন্নত হলে বলেনি, গত 2 বছরে বলেনি। এটি আওয়ামী লীগ সরকারের সময় একটা উদ্যোগ ছিল, ত্রিপক্ষীয় চীনের মধ্যস্থতায় তালিকা চেয়েছিল কিন্তু একজনকেও নেয়নি। সুতরাং কথায় আমরা বিশ্বাস করতে চাই কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারি না। পশ্চিম দিকের আমাদের যে প্রতিবেশী ভারত, রতন ভাই বলেছেন যে মুক্তিযুদ্ধে তাদের সহায়তার কথা আমরা স্মরণ করি, আবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তার প্রতিবাদও করব। বিভিন্ন সময় করাও হয়েছে। অতি সম্প্রতি যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের মধ্যে একটা টানাপোড়েন তো ছিল, এটা অস্বীকার করার জো নেই, এবং সেটা ভারতের জন্যই অনেকটা। আবার একই সঙ্গে নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়নের কথা বলেছে। এটাও বাংলাদেশে এমন একজন দূতকে পাঠিয়েছেন যিনি ওই সরকারের একাধিক সরকার, কংগ্রেস এবং বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। সুতরাং গুরুত্ব দিয়ে পাঠিয়েছেন যে তারা বরফ গলাতে চায়। এখন গলবে কিনা এটি কিন্তু শুধু সম অধিকারের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন চাই বা চমৎকার সৌহার্দ্যপূর্ণ বিবৃতি দেওয়া হলো, এমনকি প্রধানমন্ত্রী দিল্লি সফর করলেন, তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হলো, তার মধ্য দিয়ে কিন্তু বরফ গলবে না। বরফ গলতে হলে যে সমস্যাগুলো আছে দ্বিপক্ষীয় সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে, এবং সেক্ষেত্রে হতে পারে ভারতের পক্ষ থেকে সমস্যা থাকতে পারে, বাংলাদেশের পক্ষ থেকেও সমস্যা থাকতে পারে। সেটি খোলা মনে দুই পক্ষকে আলোচনা করে সমাধান করতে হবে। কারণ দুই দেশের সম্পর্ক শুধু দুই দেশের সরকারের সম্পর্ক না, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। আপনারা দেখেছেন যে এই যে যোগাযোগ জুলাই অভ্যুত্থানের আগে একটা মানে মৈত্রী বা ইত্যাদি ইত্যাদি, যে জনগণের সাথে জনগণের যে সম্পর্ক ছিল সেটি পর্যটন হিসাবে বন্ধ করে দেওয়ায় সেটি বন্ধ হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে চিকিৎসা মেডিকেল ভিসা পেতেও অনেক কাঠখড় পোহাতে হতো, এবং কোথাও কোথাও তো শুনেছি 10,000 টাকা বা আরও বেশি 50,000 টাকা পর্যন্ত খরচ করেছে অনেকে। কাকে দিয়েছে সেটা জানি না, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে এই সমস্যা ছিল। আমরা চাই কি, অবশ্যই সমতার ভিত্তিতে, সম সার্বভৌমত্বের ভিত্তিতে, সম মর্যাদার ভিত্তিতে, শুধু সম অধিকার নয়। এখন যে অমীমাংসিত বিষয় আছে, কি অমীমাংসিত বিষয় আছে, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তি নবায়ন, সীমান্তে পুশব্যাক বন্ধ এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ। দুটি বন্ধু প্রতিম দেশ, যেটি ভারতও দাবি করে বন্ধু দেশ, আমরাও বলি, কিন্তু সেই সীমান্তে হত্যা হবে কেন? বিএসএফ বিজিবি যতবারই সম্মেলন করে তারা বলে যে লেথেল অস্ত্র অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না, তারপরও কেন করে? সুতরাং এই বিষয়গুলো মানে যদি ভারত চায় সমাধান অসম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জ্বালানি সংকটে ভুগছে, এবং
কবে এই সংকট কেটে যাবে, বিদ্যুৎ সংকটে পড়ছে, কবে কেটে যাবে, কিভাবে কাটবে, এটা এক ধরনের অনিশ্চিত। অনিশ্চিত এই কারণে যে জ্বালানির যে উৎস মাটির নিচে যে গ্যাস, তার উৎপাদন কমে গেছে, আমদানি ব্যাহত হচ্ছে, সেটি টার্মিনালের জন্য হোক অথবা মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য হোক। এই সমস্যার মধ্যে দিয়ে ভারত কোন কোন ক্ষেত্রে আমাদের সহায়তা করতে পারে? ভারতের সাথে অনেকগুলো প্রকল্প ছিল ভারতীয় ঋণে, লাইন অফ ক্রেডিট যেটাকে বলা হয়, এবং সেটা সেই অধিকাংশই বাস্তবায়ন হয়নি। আর সেটি কিভাবে বাস্তবায়ন করা যায়? ভারতের পক্ষ থেকে একটাই বলি যে তাদের একটাই উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকি। তা বাংলাদেশ এমন কিছু করেনি, এমনকি গত 2 বছরেও যে ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি হতে পারে। ভারতের নিরাপত্তা ঝুঁকি তার অভ্যন্তরীণ, আমাদেরও যদি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আছে, সেটাও যদি থেকে থাকে, সেটাও আমাদেরই মোকাবেলা করতে হবে। এক্ষেত্রেও পারস্পরিক এই দোষারোপ, যে সমস্যার সমাধান না করে যে অভিযোগ করলাম যে অন্যের কারণে এটা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, আসলে যে কোনো দেশের যে বিদ্রোহ বলে অথবা ইনসার্জেন্সি বলে বা বিক্ষোভ বলে অথবা সশস্ত্র তৎপরতা, এটাকে অভ্যন্তরীণ কারণেই হয়ে থাকে। তা সেটা দূর করার দায়িত্ব প্রথমত হচ্ছে যে মাটির দেশের ভূখণ্ডের ভিতরে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি সহায়তা করতে পারে এবং সেটি করবে, কিন্তু এই মুহূর্তে যে বিষয়গুলো জ্বলন্ত সমস্যা দুই দেশের মধ্যে, সেটা আশা করি যদি প্রধানমন্ত্রী দিল্লিতে যান, এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে। জরুরি ভিত্তিতে আমাদের জ্বালানি সংকটে তারা কি সহায়তা করতে পারে। বাণিজ্য বৈষম্য, এটা ঠিক যে বাংলাদেশে ওই সক্ষমতা নেই, বাণিজ্য সমতা আসবে, কিন্তু বাংলাদেশের অনেক পণ্য, বিশেষ করে একসময় তো এই কি ব্যাটারি রপ্তানি হতো, অলিম্পিক না, এই যে অন্য একটি যে ব্যাটারি রপ্তানি হতো, এবং সেখানে চাহিদাও ছিল, কিন্তু অ্যান্টি ডাম্পিং আইনের কারণে আর সেটা করা হয়েছে। এমনকি পাটের ক্ষেত্রেও সেটা হয়েছে, পাটজাত পণ্যের ক্ষেত্রেও। তো এই নন ট্রাফিক যে বাধাগুলো, নন ট্যারিফ বাধাগুলো, এটি যাতে না থাকে। আরেকটি আমরা 24 পর্যন্ত আরেকটি সুযোগ পেতাম আমরা, সেটা হচ্ছে এই দ্বিপক্ষীয় চুক্তির অধীনে, সেটা হচ্ছে যে তৃতীয় দেশে পণ্য ভারতের বন্দর দিয়ে যেত, সেটা বিমানবন্দর দিয়ে এবং সমুদ্র বন্দর দিয়ে। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি আশা করব যে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হলে এগুলো আসবে, এবং এর বাইরে রাজনৈতিক বিষয় আছে, যেটি রতন ভাইও বলেছেন, যে সেক্ষেত্রেও হয়তো সব কিছুই কিন্তু আবার দেশের বাইরে আলোচনা হয় না, দেশের ভেতরেও, দেশের আড়ালেও অনেক কিছু থাকে। তা আমরা আশা করি যে এক্ষেত্রে আমাদের যারা কূটনীতিকরা যারা যাবেন, যারা এটা দেখবেন, পররাষ্ট্রমন্ত্রী সহ, তারা বিষয়টি গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, গভীরভাবে আলোচনা করবেন। যুক্তি, আমাদের কূটনীতিকদের সম্পর্কে কিন্তু একটা অভিযোগ আছে যে তারা যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন না দ্বিপক্ষীয় আলোচনা। আমি আসবো এই বিষয়টা শুধু ভারতের সঙ্গে না, অন্যান্য দেশের সঙ্গে। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আবারও আসবো। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি একটু প্রশ্ন রাখতে চাই কামরুজ্জামান রতন আপনার কাছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, সেটি আসলে কতটা নিশ্চিত, এবং যদি ভারত সফর হয় সেটি কবে নাগাদ হতে পারে, এবং বর্তমান সরকার প্রধানের এই সফর আসলে কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে? আপনি যেহেতু সরকারের একজন সংসদ সদস্য, যদি উত্তরটি দিন, আমি একটু বিরোধী থেকে এসে উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, জেরুজালেম দেশ সম্প্রতি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুজালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামরুজ্জামান রতন, আপনার কাছে প্রশ্ন, যে চলতি মাসে প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কবে নাগাদ তিনি যেতে পারেন? যদি তিনি সেই সফরে যান, কোন বিষয়গুলো প্রাধান্য পাবে সরকার প্রধান হিসেবে এই সফরে? আমি তো ইতিমধ্যে একটু প্রারম্ভিকই আমি বলেছি, সেটা হলো আমাদের তিস্তা চুক্তিটা, এটা আমাদের বার্নিং ইস্যুস। সেটা হলো আমার প্রায় 2 কোটি মানুষ উত্তরবঙ্গের, এবং এইটা নিয়ে আমরা কিন্তু গণ দাবি, এবং ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই দাবিতে আমরা সোচ্চার, এবং আমরা বিগত
ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আমরা কিন্তু তিস্তার ব্যাপারে আমরা কিন্তু সবসময় কিন্তু সোচ্চার ছিলাম এবং আমরা এই বার্তাটা ওই সরকারকে দিয়েছি। একটা সেটা হলো, তারপর করিডোর নিয়ে কথা হয়েছে বা হবে, পদ্মা ব্যারেজের যা ভাই বলছিলেন, গঙ্গার চুক্তিতে এটা নবায়নের প্রশ্ন আসছে, প্লাস জ্বলন্ত যে ইস্যুটা, এই যে ফেসিস্ট ওইখানে যেইভাবে আছে এবং আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ইতিমধ্যে কিন্তু আপনার প্রথম থেকেই খেয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সবসময় একটা কথা বলে আসছেন, সেটা হলো বিগত সরকার। তার মানে অলরেডি তারা কিন্তু ওন করেছে যে এই ফেসিস্টের পতন হয়েছে এবং সেটা বিগত, এটা পাস্ট, তো এটা কিন্তু সেটেলড। তো এখন সে এই যে ফেসিস্ট, আমি যদি প্রশ্ন করি আপনাকেও, আমি আমার বড় ভাইকে আমি জানতে চাই, সে যে ওই দেশে আছে তার পাসপোর্টের ভ্যালিডিটি কি, তার স্ট্যাটাসটা কি, সে কি পাসপোর্ট নিয়ে গেছে বা পাসপোর্টের মেয়াদ এখন আছে, তার স্ট্যাটাসটা কিন্তু আমরা জানি না। তারপরে ফেরত দেবে কি দেবে না, তারপর এতগুলো চিঠি ইস্যু করলো, সেটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো চিঠি ইস্যু করেছে এই ফেসিস্ট অত দণ্ডিত একজন আসামি, তো তার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো ধারণা দেয়নি এবং আমাদেরকে কোনো চিঠির উত্তরও দেয়নি। তো এখন যখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে যখন যাবেন, এই প্রশ্নটা অবশ্যই সামনে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এইটা একটা সুস্পষ্ট একটা বার্তা কিন্তু নিয়ে এবং পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভারত যাবেন। যদি আরেকটা প্রশ্ন আসবে, এই আমাদের যে হাদির হত্যাকারীর ওইখানে অ্যারেস্ট, তাদেরকে কোন প্রক্রিয়ায় কত দ্রুত এই দেশে ফিরিয়ে আনবে, এইটাও কিন্তু আমাদের জানার জিজ্ঞাসা এবং এইটাও কিন্তু আমরা কিন্তু সুস্পষ্ট একটা মতামত আমরা পাবো, এইটাই আশা করি। সার্বিকভাবে আমাদের দেখেন বাংলাদেশকে নিয়ে আমরা কি, ভারত আমাদেরকে একটা পয়েন্টে কোনো কথা বলতে পারবে যে এই ইস্যুর কারণে বাংলাদেশের সাথে সম্পর্কটা রাখা যাবে না? অথচ কিন্তু আমরা যদি বলি এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে মানে বন্ধুত্বের খাতিরে যতগুলো তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছে, সেটা আমার সার্বভৌমের প্রশ্নে যখন কাঁটাতারের প্রশ্ন আমাদের বেড়া আসে, সেইটার প্রশ্নে অকাতরে যখন আমাদের গুলি করে নির্বিঘ্নে যখন আমাদের এই সৈনিকদেরকে, এই দেশের মানুষগুলোকে মারে, তার কোনো সদুত্তর কিন্তু আজ পর্যন্ত আমরা কখনোই পাই না। আমার মনে হয় এই বাংলাদেশের, তারপর দেখেন বাণিজ্য চুক্তির যে আমাদের যে ব্যাপারগুলো, 2 বছর বাংলাদেশের, যেটা ভাই বলল, আমাদের ভিসা দেওয়া বন্ধ করেছিল, সমস্ত কাজগুলো কিন্তু আমাদের উপর অফেন্স করেছে। আমার বাংলাদেশের তরফ থেকে সবসময় আমরা বন্ধুত্ব এবং আমরা কৃতজ্ঞতার ঋণে কিন্তু তাদেরকে আবদ্ধ করে রাখি, কিন্তু ভারত কখনই আমাদের প্রতি ওই সহানুভূতি মর্যাদা কখনই কিন্তু এই সরকারটা আমাকে দেয়নি। আমরা মনে করি তারেক রহমানের যে স্বাধীন চেতা এবং প্রত্যয়ী যে মনোভাব এবং পার্শ্ববর্তী দেশের সাথে সম্মানজনক এবং আমার দেশের সামগ্রিক অধিকারগুলো আমি আমার মাথায় রেখে এবং অধিকারের প্রশ্নে আমি অবশ্যই ভ্রাতৃত্ব বন্ধুত্ব সেটা আমার থাকবে, কিন্তু আমার নত জানুক কোনো আমার দেশের স্বার্থ বিকিয়ে তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের কোনো স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশে উনি ব্যাক করবেন এবং প্রতিটা উত্তর যেটা আমি প্রশ্নগুলো বললাম বা তার চেয়েও আরও যতগুলো আমাদের মানে জ্বলন্ত আমাদের যে সমস্যার সেটা ভারত কর্তৃক সৃষ্ট, এগুলোর প্রতিটা জায়গায় উনি পয়েন্ট আউট করবেন এবং আমার মনে হয় জাতিকে উনি আশ্বস্ত করবেন যে এই জাতির আমি যে দায়িত্ব পেলাম, আমার এই স্বাধীন সবার আগে যে বাংলাদেশ, এই কথাটা শুধু কাজে নয়, একটা স্লোগানের মধ্যে নয়, আমি আমার কর্মে চিন্তা এবং পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কের মাধ্যমে আমি এতটুকু বুঝিয়ে দেব যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশটা আমাদের সবার। এই প্রত্যয়ী মনোভাব নিয়ে উনি যাবেন এবং ফিরে এসে আমরা মনে করি উনি এই বার্তাটা দিবেন যে আমার এই জনগণ আমার প্রায়োরিটি, এই বাংলাদেশের ভূখণ্ড এটা আমার প্রাণের, এটা আমার সীমানা, এই সীমানার প্রশ্নে এবং এইখানে যতগুলো আমার দাবি থাকবে মানুষের জন্য, সেই দাবিগুলো মানে পূরণের প্রত্যাশা এই বাংলাদেশকে উনি দিতে পারবেন এবং আমি দেবেন, এই আশাটাই আমি করে যাচ্ছি। ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে আসি। আপনি তো অনেকটাই বলেছেন যে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত, কিন্তু বাংলাদেশের যে দাবিগুলো অমীমাংসিত বিষয় রয়েছে, দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় রয়েছে এবং পুশিনের যে সংকটটি রয়েছে, সীমান্তে হত্যার বিষয়গুলো রয়েছে, এই সংকটগুলো আসলে কতটা নিরসন হবে বলে এখনকার প্রেক্ষাপটে, সাম্প্রতিক প্রেক্ষাপটে মনে করেন? না, এখন যে ক্রান্তি লগ্নে আমরা আছি এবং ভারতও আছে, সুতরাং একটু দ্রুত দুই দেশেরই তাগিদ আছে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের। সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার সমাধান হবে, সবগুলো হবে না, কিন্তু প্রশ্ন হলো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত সহ বিশ্বের
অনেক বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশে যেটি হয় একটা ঐকমত্য থাকে, একটা মোটামুটি বোঝাপড়া থাকে সরকারি দল বিরোধী দল, এমনকি নাগরিক সমাজের মধ্যেও। আমাদের এখানে কিন্তু এটি নেই। যেমন আওয়ামী লীগ সরকারের সময় ভারত না, অন্যান্য চীনের সাথে সম্পর্ক, জাপানের সাথে বা যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়ার সাথে, তখন বিরোধী দল কিন্তু নির্বিচারে বিরোধিতা করেছে যে এগুলো ঠিক নয়, এর কোনটা ঠিক নয়, কোনটা এর যে বাছ বিচার কম হয়েছে। আবার আজকে যদি বিএনপি যে যে পদক্ষেপই নিক না কেন, যে চুক্তিই করুক না কেন, সেটা যদি বিরোধী দল মনে করে যে এটা স্বার্থ হানি হয়েছে, জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে। কারণ যে রাষ্ট্রের মতৈক্য থাকে, ঐক্যবদ্ধ থাকে অন্তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, সেই রাষ্ট্রকে কিন্তু প্রতিপক্ষ সেই রাষ্ট্র যত বড়ই হোক না কেন সমীহ করে। ঐক্যবদ্ধ বলতে কাদের ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ, রাজনৈতিক ঐক্যবদ্ধ। রাজনৈতিক যেমন ইতিমধ্যে নেই তো, ইতিমধ্যে বলেছে যে যদি ইতিমধ্যে বিরোধী দল থেকে, রতন ভাই আরো ভালো জানেন, বিরোধী দল থেকে যে ধরনের সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে, যদি আপনি না আনতে পারেন, যদি এই স্বার্থ আদায়, এই চুক্তি না করতে পারেন, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না আনতে পারেন, তাহলে ভারতে যাবেন না, বা ভারতে যাওয়াটা দেশের জন্য খুবই অকল্যাণকর হবে বা ঝুঁকিপূর্ণ হবে। মানে এবং এক্ষেত্রে এটাও হতে পারে, ভারতে কিন্তু হয়েছে, অন্য দেশেও। বাংলাদেশে এখন পর্যন্ত এর কোনো উদাহরণ নেই। তো যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উদাহরণ তৈরি করেন, তিনি যে কোনো বাইরের দেশে যাওয়ার আগে বিরোধী দলের নেতার সাথে কথা বলতে পারেন, বিরোধী দলের সাথে কথা বলতে পারেন যে আমরা এই একটি বিষয়ে যাচ্ছি। পররাষ্ট্র বিষয়ক কমিটি হয়নি এখনো সংসদে কমিটির সাথে কথা বলতে পারে, যেখানে সরকারি দল বিরোধী দলের প্রতিনিধি আছে। এমনকি প্রাক্তন কূটনীতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি যারা বিশেষজ্ঞ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে, মানে বলছি যে এটা হচ্ছে একটা, আমরা তো অন্তর্ভুক্তির কথা বলি, কিন্তু আমাদের রাষ্ট্রটা চলে সবসময় কি বলে একীভূত, মানে দলীয় ভিত্তিতে, দলীয় চিন্তা ভাবনায়। আমি এটা এই সরকারকে নিয়ে, কিন্তু এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ ইঙ্গিত করছি না। আমি বলছি যে এ পর্যন্ত এই সরকার আসছে তো ফেব্রুয়ারি মাসে, 17 ফেব্রুয়ারি, তার আগ পর্যন্ত যদি বলেন 55 বছরের ইতিহাস কিন্তু এটাই। এখন কি এমনই চলছে কিনা এটা কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, এক হচ্ছে, আর এটা যে প্রকাশ, মানে আমি বলছি যে যদি ধরেন দুইটার মধ্যে পার্থক্য কি হয়, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আগে বিরোধী দলের নেতার সাথে কথা বলে যান, তখন ওই বিরোধী দলেরই সমালোচনা করার সুযোগটা কিন্তু কমে যায়। কারণ একটা তার কাছেও তো যা, আর পত্রপত্রিকায় তো তাদের দাবি, বক্তৃতা এগুলো বেরিয়ে হয়। আমি বলছি এটা একটা রেওয়াজ, এটা রীতি। এই রীতিটা অনেক দেশই করে থাকে, অনেক গণতান্ত্রিক দেশে। দ্বিতীয় হচ্ছে যে ধরেন যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম, রতন ভাই করলেন, আমি, সবগুলোই এক বৈঠকে শেষ হবে তা না। ধরেন পাঁচটার সমাধান হলো, দুটোর হলো না। কিন্তু বিরোধী দল যদি বলে যে কেন হলো না, ভারতের সাথে স্বার্থ বিকিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে বা নষ্ট করেছে। এই সরকার তো স্বচ্ছ রাখতে চায়, হয়তো যাই হবে। আমি বলছি যে হ্যাঁ, স্বচ্ছতা এবং জবাবদিহি, এটা হচ্ছে গণতান্ত্রিক সরকারের পূর্ব শর্ত। একই সঙ্গে বিরোধী দলকে আস্থায় নেওয়াও, এটাও কিন্তু সরকারি গণতন্ত্রের পূর্ব শর্ত। আবার বিরোধী দল যদি এটাই মনে করে সরকারি দল যাই করবে তার বিরোধিতা করব, আর আপনি দেখেন, যদি এটা তো পররাষ্ট্র নীতির বিষয়। ধরেন আমি বলছি ধরেন প্রধানমন্ত্রী গেলেন না, বিরোধী দলের দাবির দিকে, মানে দাবির প্রতি সম্মান রেখে, কিন্তু তারপর ঝুঁকিটা কি হবে, কি সমস্যা তৈরি করতে পারে, আর গেলে কি সমস্যা তৈরি করতে পারে, আবার গেলে কি সুবিধা বাংলাদেশ পেতে পারে, না গেলে কি অসুবিধা হতে পারে, সেটাও বিবেচনার বিষয়।
আপনি আরেকটি কি বলছিলেন? না, আপনি বলছিলেন যে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দল যাই করবে তার আমি সমালোচনা আমি করবে, যেটা এখন উদাহরণ কি দিচ্ছি, তাই এটা তো পররাষ্ট্রনীতির কিনা? একটি সফরের ক্ষেত্রে বা পররাষ্ট্রনীতির একটি পদক্ষেপের ক্ষেত্রে। আচ্ছা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদ তৈরি হয়েছে, তার ভিত্তিতে গণভোট হয়েছে। এখন এই বিষয়টি সংসদে 2টি অধিবেশন হয়ে গেছে, রতন ভাই 2 অধিবেশনেই ছিলেন। আবার দেখুন যে সরকারি দল ও বিরোধী দল কি কাছাকাছি আসতে পারছে? যে আমরা সংসদে তো আমরা দেখছি যে কাছাকাছি হ্যান্ডশেক করছেন। হ্যান্ডশেক করছেন, হ্যান্ডশেক তো শত্রুর সাথেও করে, যুদ্ধক্ষেত্রেও কিন্তু এক প্রতিপক্ষের সাথে করে। কোন কোন কাছাকাছির কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি হচ্ছে রাষ্ট্র সংস্কার বা সংশোধন যাই বলি, সেটা কিভাবে হবে এই ব্যাপারে সরকারি দল বিরোধী দলের মধ্যে কিন্তু যোজন যোজন দূরত্ব। এবং মনে হচ্ছে না যে তারা এই সরকারি দল যে কমিটি করেছে এই কমিটিতে তারা সদস্য দেবে। সদস্য না দিলে সরকারি দলের একটাই পথ থাকবে, 2টো পথ থাকবে। এক হচ্ছে পুরো প্রক্রিয়াটা বন্ধ করা, আর দ্বিতীয় হচ্ছে না হলে একতরফা করা। জি, আমি বলছি যে কোনো ব্যাপারেই কিন্তু আমরা জাতীয় ঐকমত্যে যে পৌঁছতে পারিনি, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের, আমাদের শাসন ব্যবস্থার প্রধান দুর্বলতা। জি, ধন্যবাদ। আমি একটু বিরোধীতে যাব, তবে তার আগে যদি একেবারে 30 সেকেন্ডে বলেন জনাব কামরুজ্জামান রতন, বিরোধী দলের সঙ্গে কি সরকারি দলের যোজন যোজন দূরত্ব কিনা এই মুহূর্তে? না, এরকম কোনো দূরত্ব আমরা গতকালও আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়। ওখানে 2জন জামাতে ইসলামের মেম্বার ছিলেন এবং তাদের সাথে আমাদের যে সখ্যতা বা আমাদের যে মানে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ এবং আমরা যে কগনিজেন্সে থেকে থেকে একটা ডিসিশন নিতে পারবো। এবং পররাষ্ট্র তো কমিটি হয়েছে সেখানে না, পররাষ্ট্র তো এখনো কমিটিটা হয়নি। পররাষ্ট্র যেটা সংসদের যেটা স্থায়ী কমিটি ওটা এখনো হয়নি। জি, আমি পরবর্তীতে আমার প্রশ্নের মধ্যে আমি সোরাবের কিছু প্রশ্নের উত্তর আমি রেখেছি, ওটা আমি আসবো বিরোধী থেকে এসে আবার আমি আপনার কাছে আসবো, আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, যেটা স্যার দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। যেটা স্যার আমাদের সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কামরুজ্জামান রতন, আপনার কাছে আমি আসি। রাখাইনের পরিস্থিতি আরো উন্নত হলে যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে। মিয়ানমারের যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিবৃতি দিয়েছেন, এর আগেও তারা একবার একেবারে একই রকম হুবহু বিবৃতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন কিন্তু আমরা সেভাবে দেখিনি। এবার বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন কিনা? আর আপনি বলছিলেন যে জনাব সোহরাব হাসানের কথার উত্তর দেবেন, যদি বলেন। সোহরাব ভাই যে জিনিসটা মানে উনি যেটা বলছিলেন, যেটা আশা করেন, জি, আমাদের দেশে ওই কালচারটাকে আমরা তৈরি করতে পেরেছি যে আমরা যেটা করব। উনি যেটা বলতেছিলেন যে যখনই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশে বাইরে যাবেন, বিরোধী দল যে দাবিগুলো করবে, এই দাবিগুলো মানে বিরোধী দলের মনোভাবটা জেনে যাওয়া। আমরা কি অলরেডি তো জানি যে তাদের কথাবার্তাতে এর মধ্যে তারা তো বিভিন্ন বক্তৃতা বিবৃতি তারা এটা বলেছে, কিন্তু আমাদের কথা যে কালচার, এটা কিন্তু আমাদের কালচারাল যে আমি যখন অপোজিশনে থাকব, অপোজিশনে থেকে সরকার যখন কোনো দেশের সাথে মানে চুক্তির আগেই বা যেহেতু আমাদের ভারতের সাথে আমি সরাসরি বলি, আমাদের সম্পর্কটা কিন্তু ওই জায়গায় আমরা নেই। যেহেতু ফেসিস্ট ওখানে পালিয়ে আছে, আমাদের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ওরা আমাদেরকে ভোটের অধিকার মানে বঞ্চিত করেছে, এই তিক্ততা এবং অবিশ্বাসের সম্পর্ক যেটা আমাদের আছে বিদ্যমান, এটা কিন্তু সত্য। কিন্তু আমি যাওয়ার আগেই, তাহলে আমি আজকে একটা কথা বলি, এই জামাতে ইসলাম তারা কি বিভিন্নভাবে, আমরা কি জানি না যে ভারতের সাথেই এখন আমাদের মেইন এখন মানে আলোচনার জায়গাটা, তারা মানে গোপনে হোক বা যেটা প্রকাশিত হয় না, তারা কি আলোচনা করে না? অবশ্যই করে। তারা কি আলোচনার পরে কোনোদিন এটা কি জাতির সামনে ডিসক্লোজ করেছে যে আমরা এই ওই অমুক জায়গায় এতগুলো স্বার্থ নিয়ে ভারতের সাথে কথা বলেছি? দেশ চালাতে গেলে আমার পার্শ্ববর্তী দেশ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কোন দেশের সাথে আমরা বৈরিতা করে আমরা দেশটা চালাতে পারবো? এখন আমার দল, জাতীয় দল, সরকার, তারেক রহমান যাচ্ছে। তারেক রহমান তো এই দেশের মানুষের প্রতি তার কমিটমেন্ট আছে। আমার মনে হয় তারা যেই আঙ্গিকে বিরোধিতা করবে, না এটা আদায় করে আনতে হবে, এই দাবিগুলো তো করবে, কিন্তু এইটার মধ্যে শালীনতা বা এইটার মধ্যে একটা রাজনীতি করা ঠিক না। এবং উনি যেটা বলেছেন যে আমাদের দেশে ওই কালচারটা এখনো ডেভেলপড হয় নাই, যে যাওয়ার আগে হলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় যাওয়ার আগে বিরোধী দলের মনোভাব এমনও তো হতে পারে, নিশ্চয়ই বিরোধী দলের যে প্রধান, ওনার সাথে আলাপ করার পর উনি বিদেশ যাবেন,
এটাও হতে পারে, এটা কিন্তু আমার একটা মানে আশা আমি করি, বা এরকম হতেও পারে, এটা মানে হলেও দোষ নাই, বা না হলে যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে জিনিসটা কিন্তু ওরকম না। আমি প্রথমেই বলেছি এই কালচারটা ওইভাবে ডেভেলপড হয়নি। আপনি বিরোধীদের জন্য ভারত যাওয়া মানে কি আমি তাহলে কি ভারতের সাথে কি আমি যুদ্ধে জড়াবো? আমার কি সেই সামর্থ্য আছে? সুতরাং আমার কোনো দেশের সাথে যুদ্ধে জড়াবার আমার পরিস্থিতি নাই। আমার এটা রাজনৈতিক, আমার যে বৈদেশিক নীতি, এটার মধ্যে আমাদের এই ধরনের কোনো নীতি আমি এবং আমার দল এটা পোষণ করে না। আমার সর্বোচ্চ আমার টার্গেট থাকবে যে আমি আমার দেশের স্বার্থগুলোকে রক্ষা করে সার্বভৌমতার প্রশ্নে কোনো জায়গায় ছাড় না দিয়ে আমার যতগুলো অমীমাংসিত যতগুলো সাবজেক্ট আছে, নিশ্চয়ই তারেক রহমান তার প্রজ্ঞা, দেশপ্রেম এবং সার্বভৌমের প্রতি তার যে দরদ, এটার আলোকে উনি ওখানে যাবেন। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, রাখাইনের পরিস্থিতি উন্নত হলে তারা যাচাই করে রোহিঙ্গা নিতে চায়, এরকম আগের থেকে এখন আমি আমার ব্যক্তিগত সব কিন্তু আমার অনুমান নির্ভর, আমার কথাগুলো স্পেকুলেশন এই জন্য আমি করছি। এই যে রাখাইনদের মানে আমাদের রাখাইন বলেন, আমার যে রোহিঙ্গাদের সমস্যাটা, এই বাংলাদেশকে যে মানে অবারিত করে এই বাংলাদেশে যেভাবে 12 লক্ষ বা 15 লক্ষ যে ঢুকলো, এটার সাথে আমার বলতে দ্বিধা নেই। সেটা চায়না বলেন, ইন্ডিয়া বলেন, কেউ যদি বাংলাদেশকে ওইরকম একটা বোঝা হিসাবে, বাংলাদেশের বোঝা, আমি কি পারবো 12 লক্ষ মানুষকে এইভাবে আমার বোঝা নিতে? যেটা রাখাইনের, যেটা আমার মানে বার্মার যে সমস্যাটা, তাদের সমস্যাটা আমাদের ঘাড়ে যেভাবে দিল, তখন কিন্তু আমরা বন্ধু হিসেবে আমরা চায়নাকেও পাইনি, আমাদের ইন্ডিয়াকেও আমরা পাইনি। তো আমার মনে হয় এখন যে মনোভাব ইতিমধ্যে আমাদের চায়নার সাথে যে আমাদের সখ্যতা, এবং আমাদেরকে এই সমস্যাটা যে তারা যে একটু আমাদের কগনিজেন্স ছিল, আমাদের সহানুভূতি এবং এটা আমাদের যে বুঝা, আমার মনে হয় তারেক রহমান চায়না সফরের মধ্যে দিয়ে ওই সরকারকে বুঝিয়েছেন। তার চাপে পড়ে হয়তো আজকের যেই রাখাইনের আমরা যেটা আশাব্যঞ্জক যেই আমরা পদক্ষেপটা দেখছি, আমার মনে হয় ওই আলোকে আমরা একটা অবশ্যই আশা করতে পারি, এবং এটা আমাদের দেশের জন্য খুবই কিন্তু বোঝা। এই অন্তপক্ষে বন্ধুত্বের যদি হাত বাড়ায়, আমি মনে করি এই সমস্যাটা সমাধান করবে তারা যদি আন্তরিকভাবে যে হাতটা বাড়ায়, আমরা সেখানে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আপনিও কি মনে করেন কিনা, কারণ এর আগেও একবার এই ধরনের বিবৃতি মিয়ানমারের পক্ষ থেকে করা হয়েছিল, দেওয়া হয়েছিল যে তারা পরিস্থিতি ভালো হলে তারা নিবে, এবারও কি নিবে বলে আপনার কাছে মনে হয়? কিছুটা পরিবেশ পরিস্থিতি বদল হয়েছে। বদল হয়েছে এই কারণে যে সেখানে কিন্তু ওই সামরিক জান্তাই, কিন্তু সেই সামরিক জান্তা এখন নির্বাচিত একটা মোড়ক আছে, নির্বাচিত, এবং তারা ওই দেশের প্রেসিডেন্ট প্রথমে ভারতে গেছেন, পরে চীনে গেছেন। সুতরাং এই দুই দেশের সাথে তারাও সম্পর্ক উন্নয়ন চায়। এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কিন্তু এই মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা হয়েছে এবং তারা সহায়তারও আশ্বাস দিয়েছে, এমনকি আসিয়ানকে ব্যবহার করারও কথা বলা হয়েছে। সেক্ষেত্রে একটা ইতিবাচক লক্ষণ দেখি, কিন্তু আবার একই কথা বলবো যে মিয়ানমারকে কতটা বিশ্বাস করা যায়। কথা হচ্ছে ওখানে পরিবেশ পরিস্থিতি তৈরি হলে সেই পরিবেশ তৈরি হবে কিনা, কারণ তাদেরকে তাদের বাস্তবিকটা ধূলিসাৎ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বা সেটা একেবারে বিধ্বস্ত করে সেখানে অন্যান্য স্থাপনা করেছে। যেমন যেখানে ঘরবাড়ি ছিল সেখানে হয়তো অফিস করেছে বা সামরিক ক্যাম্প করেছে। সুতরাং এটা করা কিন্তু খুব কঠিন কাজ। এখন এখানে তারা জাতিসংঘ বা কোনো পর্যবেক্ষকদের যেতে দেবে কিনা, যে পরিবেশ আছে কিনা। এবং তারা বললো যে পরিবেশ আছে, কিন্তু পরিবেশ আছে কিনা, এমনকি যে রোহিঙ্গা শরণার্থীরা এখানে চলে আসছে তাদেরকে দেখার সুযোগটা দেবে কিনা, যে তাদের নেতৃ পর্যায়ে কয়েকজনকে, যে সেখানে পরিবেশ আছে কিনা। কারণ তারা যদি মনে না করে যে আমরা ওখানে যে নিরাপদ থাকবো, তাহলে তো তারা যাবেনও না আর বাংলাদেশও পাঠাতে পারবে না। তো সবটা মিলে একটা প্রায় রোহিঙ্গা ইস্যুটা প্রায় আড়ালে চলে যাচ্ছিল, আর সেটা যে সামনে আসছে এটা ইতিবাচক। এবং আমি তো মনে করি যে মিয়ানমারের সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালানো উচিত, যে যাতে তারা ফেরত নেয় বা অঙ্গীকারটা অন্তত করে, অঙ্গীকার বিবৃতিতে না, অন্তত যৌথ ঘোষণায়, বৈঠকে, এবং প্রয়োজন হলে অন্য আরও অংশীজনদের সাথে, চীন হতে পারে, ভারত হতে পারে, বা অন্য কোনো জাতিসংঘ হতে পারে, তাদেরকে যুক্ত করে এই সমস্যাটার দ্রুত সমাধান। কারণ বাংলাদেশ যে জনবহুল দেশ, যে সীমিত সম্পদ, এই 12 লাখ মানুষকে, এবং ওই অঞ্চলে তো আপনি দেখেছেন যে পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছে।
এর অর্থ না যে এই রোহিঙ্গাদের আমরা জোর করে পাঠিয়ে দেব, কিন্তু এমন একটা পরিবেশ হতে হবে যাতে তারা ফেরত যেতে পারে, কারণ সেটা তো তাদের দেশ, তার মাতৃভূমি। মানে সুতরাং আমি মনে করি যে এটা একটা ইতিবাচক ইঙ্গিত অন্তত আমরা পাচ্ছি। এটা কাজে লাগাতে পারবো কিনা এটা নির্ভর করবে বাংলাদেশ সরকারের উদ্যম, সদিচ্ছার উপর, আবার অন্যদের সহায়তার উপর। অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান এবং কামরুজ্জামান রতন দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেডিএসএলএম দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।